হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো যেমনটা আমি তোমাদের বলেছি যে প্রত্যেকটা জিনিস আমি তোমাদের এনসিইআরটি ধরেই করাচ্ছি এবং আমাদের সিলেবাসের 99% কভার আপ হয়েই গেছে। কয়েকটা ছোট ছোট পার্ট তোমাদের ফিজিক্সে এবং কেমিস্ট্রিতে বলতে পারো বাকি আছে, যেমন বার্নৌলিস প্রিন্সিপাল, এটা এনসিইআরটির মধ্যে নেই, তা সত্ত্বেও রেল বিগত বছরের প্রশ্ন দিয়েছে, ওই জন্য ওর থেকে যা যা করায় আমি একটু করিয়ে দেবো। এটা তোমাদের এনসিইআরটির ভেতরে ছিল কিন্তু আমি একটু বাদ রেখেছিলাম, ঠিক আছে, কারণ এটা খুব ইজি চ্যাপ্টার্স। এটা অনেকটা বায়োলজির থেকেই ফিজিক্সে ইনক্লুড করানো হয়েছে। বিশ্বাস করবে না, এটা চোখের গঠন নয়। তোমরা হয়তো যে তোমাদের যে থাম্বনেল দেয়, ঠিক আছে, অর্থাৎ ভিডিও যে হেডিং, তাতে তোমরা দেখেছো যে ওখানে বলা আছে যে রিফ্র্যাকশন ইন আওয়ার হিউম্যান আই, অর্থাৎ চোখে আমাদের প্রতিসরণ কিভাবে কাজ করে। মনে রাখবে, আমাদের পুরো চোখ, হিউম্যান আই টোটালি কাজ করে রিফ্র্যাকশানের ওপরে, রিফ্লেকশনের ওপরে নয়, অর্থাৎ প্রতিফলনের ওপরে নয়, প্রতিসরণের ওপরে। এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, কারণ পরীক্ষার সময় এই সমস্ত ছোটো ছোটো প্রশ্ন দিয়ে দেবে যে হিউম্যান আই ওয়ার্কস অন, মানে মানুষের চোখ কোন প্রিন্সিপালের উপর কাজ করে, আলোর কোন ধর্মের উপর কাজ করে, ডিসপারশন, রিফ্র্যাকশন, রিফ্লেকশন, এরকম কিছু ইনফরমেশান তোমাদের বা অপশান দিয়ে দেবে। তোমরা গুলিয়ে ফেলবে যদি একবার না দেখে যাও বা একবার না জেনে যাও, ঠিক আছে। আচ্ছা, চোখ রিফ্র্যাকশানের ওপরেই কেন কাজ করে? কারণ চোখে আমাদের লেন্স লাগানো থাকে, আর লেন্সে তো রিফ্লেকশন হয় না, রিফ্র্যাকশন হয়। তোমাদের আমি লেন্স তো ভালো করেই পড়িয়েছি, অনেক অনেক ভিডিওতে পড়িয়েছি, তো তোমরা এইটুকু তো জানো বেসিক্যালি যে এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা তোমাদের এনসিইআরটি পেজ থেকেই নেওয়া। আজকে আমি তোমাদের পেজ বাই পেজই পড়াবো, ওখানে যে কটা প্যারা আছে সে কটাই বাংলা আমি তোমাদের পিছনে রেখেছি, চিন্তা করতে হবে না, ঠিক আছে। তো আগে তুমি চোখের গঠনটা জেনে নাও, ঠিক আছে। স্ট্রাকচার অফ হিউম্যান আই তুমি যদি না বুঝতে পারো তাহলে তুমি বুঝতেই পারবে না কোথায় কীভাবে কেমন করে ব্যাপারটা কাজ করছে, ঠিক আছে, যেটা এনসিইআরটিতে আলাদা চ্যাপ্টার হিসেবে ক্লাস 10-এ আছে। তো দেখো, হিউম্যান আই অ্যান্ড কালারফুল ওয়ার্ল্ড, এই হচ্ছে চ্যাপ্টারটার নাম এনসিইআরটিতে। তো দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই পুরো যে গোলাকার অংশটা দেখতে পাচ্ছ বলের আকার, এটা আমাদের চোখ, এটা বুঝতে কারোর অসুবিধা নেই। সামনে যে অংশটা থাকে, যেটা আমরা চোখে দেখতে পাই সাদা সাদা মতো, ঠিক আছে, সামনে যে সাদা অংশ, এই অংশটাকে আমরা কী বলি? কর্নিয়া বলি। ইয়েস, ঠিক আছে, এই অংশটাকে আমরা কী বলি? কর্নিয়া বলি। ওকে, একটু পরে তোমাদের হিউম্যান আই দিয়েও দেখাবো, এটা আমি তোমাদের একটা ক্রস সেকশন রেখেছি। এইটাকে আমরা কী বলি? কর্নিয়া বলি। ওকে, কর্নিয়ার ঠিক পেছনে দেখবে তোমরা আয়নায় দেখো একটা কালো অংশ দেখতে পাওয়া যাচ্ছে, সাদা অংশের মধ্যে কালো অংশ। এই কালো অংশটাকে আমরা কী বলি? এই পার্টটুকু হচ্ছে কালো, এই পার্টটুকু হচ্ছে কালো। এই যে অংশটা, আর এই অংশটা এটা নয়, এই যে ফাঁকা স্থানটা তুমি দেখতে পাচ্ছ যেখানে পিপল লেখা আছে, এই অংশটাকে আমরা বলি পিপল। কী বলি আমরা? পিপল। পিপল হচ্ছে আইরিশের গহ্বর, অর্থাৎ আইরিশ, দুদিকে আইরিশ থাকে আর মাঝখানে যে ফাঁকা স্থানটা থাকে তাকে আমরা বলি পিপল, ঠিক আছে। কর্নিয়া হচ্ছে পুরো সাদা অংশটাকে আমরা কর্নিয়া বলছি। কর্নিয়ার ওপরে দেখবে একটা কালো অংশ দেখা যায়, সেই কালো অংশটাকে আমরা পিপিল বলি, ঠিক আছে। এবং কালো অংশটার পরেও দেখবে একটা গোলাকার আস্তরণ পাওয়া যায়, সেটাকে আমরা আইরিশ বলছি। পিপিল অ্যাকচুয়ালি তৈরি হয় আইরিশ দিয়ে, অর্থাৎ আইরিশের মাঝখানে একটা গহ্বর থাকে যাকে আমরা বলি পিপিল। পিপিল কালো কেন হয়? এটা রেলে পরীক্ষায় পড়া প্রশ্ন, ঠিক আছে। মানুষের চোখে পিপিল কালো কেন হয়, কোন কারণে কালো হয়? নিচে 4-5টা অপশান ছিল, সেটা হচ্ছে আমাদের চোখ রিফ্র্যাকশানের ওপর কাজ করে, ফলে পিউপিল দিয়ে কোনো আলো প্রতিফলিত হয়ে বাইরে আসে না। যেহেতু প্রতিফলিত হয়ে বাইরে আসে না, যেখান দিয়ে আলো আসছে না তাকে আমরা কালো দেখি। সেই কারণে তোমরা রাতের আকাশে কালো দেখো। কেন দেখো? কারণ সূর্য নেই সেখানে, সোর্স নেই সেখানে আলোর, ঠিক আছে। অন্ধকার, সব কিছু নিভিয়ে দিলে দেখবে কালো দেখবে যখন সন্ধে হওয়ার পরে, কিন্তু সকালবেলা কিছু জ্বালাতেই হয় না, কারণ বাইরে সূর্য থাকে, ফলে সব জিনিস থেকেই আলো আমাদের চোখে এসে পৌঁছায়। সূর্যের আলো পরে সেখান থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে, যার ফলে সব অবজেক্ট আমরা দেখতে পাই আলো না জ্বালালেও। কিন্তু রাত্রিবেলা যখন আমরা সুইচ অন করি তখন আমরা দেখতে পাই, অফ করলে দেখতে পাই না। কারণ কি? কোনো আউটসোর্স নেই। আর আমাদের চারপাশে যে জিনিসগুলো রয়েছে তারা তো নিজেরা আলো উৎপাদন করে না, যেহেতু সূর্য নেই এবং তারা আলো উৎপাদন করে না, ফলে তাদেরকে আমরা কালো দেখি। যেহেতু টিউব বা বাল্ব ইত্যাদি বা মোমবাতি ইত্যাদি জ্বালালে আমরা কিন্তু আলো পাই, কেন? ওগুলো আলো বিকিরণ করে, তাই, ঠিক আছে। অর্থাৎ আলো সোর্স থাকলে তবেই সেখান থেকে আলো আমাদের চোখে আসে এবং তাই জন্যই আমরা দেখতে পাই। কিন্তু পিপিলের ক্ষেত্রে কী হয়? এই যেহেতু আমাদের চোখ রিফ্লেকশন হয় না, আমাদের চোখ থেকে কোনো জিনিস বাইরে আসে না, রিফ্লেকশন হয় না, পিপিলের ক্ষেত্রে আমরা কালো দেখি, কারণ পিপিল দিয়ে কোনো রিফ্লেকশন হয় না। রিফ্লেকশন হলে সেইটা আমাদের চোখে এসে পৌঁছলে তবেই আমরা তাকে দেখতে পাই। পিপিলকে এই কারণেই কিন্তু কালো দেখায়, ঠিক আছে। তোমরা চোখে আয়না দিয়ে দেখো, দেখবে চোখের একটা পোর্শন পুরো কালো, সেটাকে আমরা পিপিল বলছি। ওটা কালো কেন? কারণ আলোকরশ্মি ওখানে রিফ্লেক্টেড হয় না, অর্থাৎ ওই অংশে কোনো প্রতিফলন হয় না। তো রেলের একটা অপশান এটাও ছিল যে ওই অংশ দিয়ে কোনো প্রতিফলন হয় না, ওটাই কিন্তু তোমাদের কারেক্ট অপশান হতো, ঠিক আছে। এবার দেখো, এই যে ফাঁকা স্থানটা দেখতে পাচ্ছ, এই
ফাঁকা স্থানটা বেসিক্যালি ফাঁকা না, আমি এই পিপিলের কথা বলছি না, পিপিলের চারপাশ এই অংশটা এই পুরোটা পার্ট ফাঁকা, আমি এদিকের কথা বলছি না, শুধু এই সামনের পোর্শন যেখানে আমি কাঁসাটা দিচ্ছি, এই পোর্শনে একটা থকথকে জেলির মতো অংশ থাকে, যে অংশটাকে আমরা বলি অ্যাকোয়াস হিউমার, ঠিক আছে। অর্থাৎ এখানে একটা ভর্তি থাকে, এটা পুরো ফাঁকা স্থান নয়, এখানে একটা ভর্তি অংশ থাকে, জলীয় পদার্থ থাকে, যাকে আমরা বলি অ্যাকোয়াস হিউমার, ঠিক আছে। আর ঠিক এই পশ্চাদে অর্থাৎ আইরিসের ঠিক পেছনে করোনার ঠিক ভার্টিক্যালি আমাদের লেন্স থাকে, এই যে দেখতে পাচ্ছ এটাকে আমরা লেন্স বলছি, এই যে দেখো লেখাও রয়েছে এখানে আই লেন্স। এই লেন্স দেখতে পাচ্ছ দুটো ছোট ছোট লিগামেন্ট দিয়ে এই পেশিটার সঙ্গে যুক্ত আছে, এই দুটো হচ্ছে পেশি। এই যে লিগামেন্ট রয়েছে এটা তো লেন্সে এই যে লিগামেন্ট রয়েছে, এই লিগামেন্টকে আমরা কী বলি সাসপেন্সারি লিগামেন্ট। সাসপেন্সারি লিগামেন্ট কাকে বলা হয়? যেটা প্রয়োজন পড়লে টানলে লম্বা হয়ে যায়, আর প্রয়োজন পড়লে টানলে সেটাকে মানে ছোটো করে সেটাকে কী করা যায়, কুঞ্চিত করা যায়, ঠিক আছে। মানে কন্ট্রাক্ট করা যায়, আবার প্রয়োজন পড়লে তাকে প্রসারিত করা যায় বা এক্সপ্যান্ড করা যায়, এই জন্য একে সাসপেন্সারি লিগামেন্ট বলা হয়। আর এই সাসপেন্সারি লিগামেন্টগুলোকে কোন পেশি ছোট বড় করে, সেটা হচ্ছে সিলিয়ারি মাসল। এবার এই সিলিয়ারি মাসলের একদিকে এই সাসপেন্সারি লিগামেন্টগুলো লেগে থাকে, আর সাসপেন্সারি লিগামেন্টের আরেক প্রান্ত লেগে থাকে লেন্সের সঙ্গে। এই পেশি দ্বারা এই লিগামেন্টগুলো কী করে, এই যে লেন্স আছে তাকে ছোট বা বড় করে। যখন এরা লেন্সকে প্রেশার দেয় ওপর থেকে, তখন লেন্সটা ফুলে যায়, তার ফলে কী হয়, এর যে কনভার্জিং পাওয়ার সেটা কমে বা বাড়ে, এইভাবে মানে ফোলালে বা এটাকে সংকুচিত করলে এর যে কনভার্জিং পাওয়ার সেটা কী হয়, বেড়ে যায় বা কমে যায়। কনভার্জিং পাওয়ার মানে কি, আলোক রশ্মি যখন একটি বিন্দুতে মিলিত হয় তখন সেটাকে আমরা বলি কনভার্জিং বা কনভার্জেন্স, ঠিক আছে। অর্থাৎ একটা বিন্দুতে মিলিত হলে তাকে আমরা বলি কনভার্জেন্স। যখন আলোক রশ্মি একটা বিন্দু থেকে বিভিন্ন দিকে ছিটকে যাচ্ছে তখন আমরা বলি ডাইভারজেন্স, ঠিক আছে, বিক্ষেপণ বলি। ওকে, তো আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারলে। তার মানে এখানে আমরা তিনটে জিনিস নিয়ে কথা বললাম। একটা হচ্ছে আমাদের চোখের সাদা অংশ, যাকে আমরা কর্নিয়া বলছি। কর্নিয়ার একটা পোর্শন পুরো কালো থাকে, যাকে আমরা পিপল বলি। পিপলের চারপাশে একটা সাদা রিংয়ের মতো অংশ দেখা যায়, যাকে আমরা আইরিশ বলি। আসলে আইরিশের গহ্বরকে পিপল বলা হয়। কর্নিয়া, হ্যাঁ করোনা বলতে বলতে সব করোনা হয়ে গেছে। কর্নিয়া এবং লেন্সের মাঝখানে যে ফাঁকা স্থানটাকে, সেটা জলীয় একটা পদার্থ দিয়ে ঢাকা থাকে বা আবৃত থাকে বা বলতে পারো ফিল আপ থাকে, সেটাকে আমরা বলি অ্যাকুয়াস হিউমার। এই যে লেন্স দেখতে পাচ্ছ, এই লেন্সটা কোন মাসল দ্বারা নিয়ন্ত্রিত হয়, সিলিয়ারি মাসল দ্বারা। সিলিয়ারি মাসল একে নিয়ন্ত্রিত করে কি করে, লিগামেন্ট থাকে, লিগামেন্ট মাসলের গায়ে যুক্ত থাকে, আর এক প্রান্ত তার লেন্সের গায়ে যুক্ত থাকে। সিলিয়ারি মাসলগুলো সাসপেন্সারি লিগামেন্ট দিয়েই এই লেন্সকে ছোটো বা বড় করে, যার ফলে এর কনভার্জিং পাওয়ার বাড়ে বা কমে, ঠিক আছে। এবার এখান দিয়ে একটা আলোক রশ্মি সোজা ঢুকছে, এই লেন্সের মধ্যে দিয়ে ঢুকে প্রতিবিম্ব কোথায় তৈরি করবে, এখানে তৈরি করবে। তো যেটা আমাদের চোখে পর্দার মতো কাজ করে, যেখানে প্রতিবিম্ব উৎপন্ন হয়, সেই পার্টটাকে আমরা বলি রেটিনা। সেই পার্টটাকে আমরা কী বলি, রেটিনা, ঠিক আছে। কিন্তু রেটিনার এই পুরো পার্টটাকে আমরা রেটিনা বলছি, কিন্তু রেটিনার একটা পোর্শন আছে যেখানে অপটিক নার্ভ এসে যুক্ত হয়, এবং এই অংশটায় কিন্তু কোনো প্রতিসরণ হয় না, মানে এখানে কোনো ইমেজ তৈরি হয় না, আর হলেও সেটা ব্রেনে পৌঁছায় না। এই অংশটাকে আমরা বলি ব্লাইন্ড স্পট, মানে অন্ধকার স্পট বা অন্ধকার অংশ, কারণ এই অংশে কোনো ইমেজ তৈরি হয় না। আর এই যে দেখতে পাচ্ছ লেন্স থেকে রেটিনা, এর মাঝখানে যে পুরো ফাঁকা স্থান রয়েছে, এই পুরো ফাঁকা স্থান যেটা সাদা, এই সাদা অংশটাও ওরকম জেলির মতো থকথকে পদার্থ দ্বারা পূর্ণ থাকে, যাকে আমরা বলি ভেট্রিয়াস হিউমাস, ঠিক আছে। অর্থাৎ এই অংশটায় যেটা জলীয় থাকে তাকে আমরা বলি ভেট্রিয়াস হিউমাস, এই অংশটায় যে জলীয় থাকে তাকে আমরা বলি অ্যাকোয়াস হিউমাস। এটা ভেট্রিয়াস হিউমাস কেন, কারণ এটা অনেক বেশি থকথকে হয় আগেরটার থেকে, এবং এটা স্বচ্ছ হয়, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের চোখের গঠন ছিল। এবার আমরা পরের পেজে যাব, যা যা বললাম সেগুলো একটু ডিটেলসে পড়বো, তারপর তোমাদের আমি হিউম্যান আইটা দেখাবো। চলো পরের পেজে দেখো কী বলেছে, যেটা আমি বলেছি প্রথমে, মানুষের চোখ কাজ করে আলোর প্রতিসরণের উপর, এটা হচ্ছে ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট হচ্ছে মানুষের চোখের লেন্স হলো প্রাকৃতিক উত্তল লেন্স, দেখতেই পাচ্ছি আমাকে ছবিটাও রেখেছি, এটা লেন্সটা কী লেন্স, উত্তল লেন্স, অবতল লেন্স কিন্তু নয়। নেক্সট পয়েন্ট হচ্ছে মানুষের চোখের আইবলের ব্যাস কত, 2.5, এটা হচ্ছে এনসিআরটি অনুযায়ী, এবং এনসিআরটি বলা আছে প্রায় 2.5, অর্থাৎ 2.5-এর থেকে একটু বড় বা একটু ছোটো হয়, কিন্তু খুব বড় বা খুব ছোটো হয় না, ঠিক আছে, প্রায় 2.5 সেমি। এটা ব্যাসার্ধ এর হাফ হয়ে যাবে। মানুষের চোখের সামনের ভাগকে কর্নিয়া বলা হয়, এই যে সাদা অংশটাকে, যেটি আকারে উত্তল হয়। কর্নিয়া কিন্তু আকারে উত্তলাকার হয়, ঠিক আছে। আচ্ছা, কোনো বাইরের বস্তু থেকে আগত আলোকরশ্মি কর্নিয়া দিয়েই চোখের ভেতরে ঢোকে। তো ইম্পর্টেন্ট পয়েন্ট কি, এখান থেকে একটা শর্ট কোশ্চেন তৈরি হয়, নিচের কোন অংশ দিয়ে আলোকরশ্মি চোখের ভেতরে ঢুকছে, উত্তর হবে কর্নিয়া। পয়েন্টটা দেখো, কর্নিয়ার ঠিক পিছনে থাকে আইরিশ, আর এখানে দাগটা পড়বে না, দাগটা এখানে পড়বে। কর্নিয়ার ঠিক পিছনে কী থাকে, আইরিশ কী করে, এই পার্টে এই যে ছোটো ছোটো দুটো অংশ দেখতে পাচ্ছ, এটাকে আমরা আইরিশ বলি, কর্নিয়ার ঠিক পিছনেই রয়েছে। এই আইরিশ কী করে, চোখে কতটা আলো ঢুকবে সেটা নিয়ন্ত্রণ করে আইরিশ। তোমরা অনেক সময় দেখেছো যে বাইকের আলো বা হট করে কোনো আলো তোমার চোখের সামনে জ্বললে কিছুক্ষণের জন্য চোখটা অন্ধকার লাগে। এটা কেন হয়, কারণ এই আইরিশ কী করে, এই পিপলকে সংকুচিত করে। আইরিশের গহ্বরকে পিপল বলা হয়,
ঠিক আছে, আইরিশের গহ্বরকে পিপিল বলা হয়। তো আইরিশ কী করে, এই যে পিপিল আছে তার যে পিপিল তাকে কী করে সংকুচিত করে, যাতে বেশি পরিমাণ আলো চোখে না ঢোকে, তাতে চোখের ক্ষতি হতে পারে নার্ভের। তো ও কী করে, ও যতক্ষণে ওটা অ্যাডজাস্টমেন্ট করছে ততক্ষণে কী হয়, সময় লাগে। অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে আবার আমরা সব কিছু পরিষ্কার দেখতে পাই। ওই যে অ্যাডজাস্টমেন্টে টাইম লাগে বলেই আমরা খানিক সময়ের জন্য অন্ধকার দেখি। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। মানে অতটা আলো চোখের পক্ষে ক্ষতিকারক, নার্ভ ড্যামেজ হতে পারে। তো আইরিশ কী করে, ওর পিপিলের সাইজটাকে কমিয়ে দেয়। এখান দিয়েই আলো ঢুকবে, কর্নিয়া ভেদ করে এই পিপিলের মধ্যে দিয়ে আলো এই লেন্স ভেদ করে সোজা রেটিনায় গিয়ে পড়বে। তো এই আইরিশ কী করে, এই অংশটাকে ছোটো করে দেয়, যার ফলে কী হয়, কম পরিমাণ আলো এখান দিয়ে প্রবেশ করতে পারে যখন জোরালো আলো হয়। আর যখন কম আলো হয় তখন কী হয়, আইরিশ কী করে, পিপিলকে বড় করে দেয়। তার যে গহ্বর, আইরিশের গহ্বরকে পিপিল বলি, তাকে বড় করে দেয়। তার ফলে কী হয়, বেশি আলো চোখের মধ্যে ঢুকতে পারে, যাতে আমরা ভালো করে দেখতে পাই ব্যাপারটাকে। ঠিক আছে, ওকে। দেখবে চোখে যখন আমরা অন্ধকার দেখি তখন চোখটাকে আমরা বড় বড় করে দেখি। মানে আমরা, আইরিশ তো বড় হয়েই যায়, আইরিশ তো পিপিলকে বড় করেই দেয়, প্লাস আমরাও চাই যে আরও বড় বড় চোখ করে দেখি যে কোথায় কী আছে। দেখবে অন্ধকার যখন হবে তুমি দেখবে তুমি চোখটা বড় করে দেখার চেষ্টা করো। কেন দেখো, কারণ যাতে বেশি পরিমাণ লাইট তোমার চোখে ঢোকে। ঠিক আছে, এগুলো সব সায়েন্টিফিক। ওকে, নেক্সট হচ্ছে দেখো তাহলে চোখের মধ্যে কতটা আলো ঢুকবে সেটা কে নিয়ন্ত্রণ করে, আইরিশ নিয়ন্ত্রণ করে। আইরিশ কী দ্বারা নিয়ন্ত্রণ করে, পিপিল দ্বারা। 6 নম্বরে, আইরিশের ঠিক মাঝখানে গহ্বর থাকে যাকে পিপিল বলা হয়। পিপিল কালো রঙের কেন দেখায়, কারণ কোনো আলো প্রতিফলিত হয়ে বাইরে আসে না। এগুলো প্রত্যেকটা এনসিইআরটির লাইন, জাস্ট তোমাদের বাংলা করে রাখা হয়েছে। পরেরটা দেখো, যদি বাইরে থেকে আসা আলোর পরিমাণ অতিরিক্ত হয় তখন আইরিশ পিপিলকে সংকুচিত করে, যার ফলে আলোর পরিমাণ কমে যায়। আর ঠিক এর উল্টোটা হয় যখন আলোর পরিমাণ কম হয়। একটু আগেই বলেছি, বেশি হলে, অতিরিক্ত হলে আইরিশ কী হয়, পিপিলকে সংকুচিত করে দেয়। আইরিশের একটা পার্টই হচ্ছে পিপিল, আইরিশের গহ্বরকে পিপিল বলা হয়। তো ও চাইলে নিজের গহ্বরকে ছোটো বড়ো করতে পারে, ও ওর গহ্বরকে ছোটো করে দেয় যাতে কম আলো ঢোকে। আর যখন বেশি আলো না থাকে, কম আলো থাকে, তখন ও কী করে, পিপিলকে বড় করে দেয় যাতে বেশি আলো ঢোকে এবং ও যেন আরও বেশি করে তোমাকে দেখতে সাহায্য করতে পারে। আমি কেন এতবার বলছি, যাতে তোমাদের এই একবার ভিডিওটা দেখলেই আর দ্বিতীয়বার যদি পিডিএফটাকে পড়ো তোমাদের যাতে মুখস্থ হয়ে যায়, এই জন্য আমি তোমাদের বারবার বলছি, যাতে ভিডিও দেখতে দেখতে পড়া হয়ে যায়। নেক্সট দেখো, খুব জোরালো আলোর সামনে আমাদের চোখ অনেক সময় অন্ধকার দেখায়। তার কারণ দ্রুত আইরিশ পিপিলকে অ্যাডজাস্ট করতে পারে না, খুব দ্রুত করতে পারে না। যত জোরালো আলো, স্পিড সম্পর্কে আইডিয়া আছে কারো, সবারই। তো আলো যত স্পিডে আমাদের দেহে ঢুকছে, আলো স্পিড, তত স্পিডে তো আমরাও কোনো কাজ করতে পারি না পৃথিবীতে। এমনকি মহাবিশ্বেও কোনো কিছু নেই যে আলোর স্পিডের ওপরে যাবে। সো পিপিল তো সেখানে সামান্য ব্যাপার। তো আইরিশ পিপিলকে অত তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারে না, এই অ্যাডজাস্টমেন্টে কিছুটা সময় লেগে যায়, যার ফলে কিছু সময় পরে আমাদের চোখের সামনে থেকে অন্ধকার কেটে যায়। ওই অ্যাডজাস্ট করতে টাইম লাগে বলেই ওইটুকু সময় আমরা অন্ধকার দেখি। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো, পিপিলের ঠিক পিছনে, পিপিলের সমান্তরালে থাকে চোখের লেন্স। দেখো এই আগের ছবিটাতে দেখো, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ পিপিল, এই অংশটাকে আমরা পিপিল বলছি, এই ফাঁকা স্থান। এর ঠিক পিছনে দেখো এখানে লেন্স রয়েছে। দেখো সেটাই আমরা এখানে বলেছি যে পিপিলের ঠিক পিছনে, পিপিলের সমান্তরালে চোখের লেন্স থাকে, এই যেটি আসলে এক প্রকার জেলি সদৃশ্য, এটা সদৃশ্য হবে, পদার্থ দিয়ে তৈরি। এটা একটু মিস্টেক হয়েছে তোমার, ঠিক আছে, আমি পিডিএফে ঠিক করে দিচ্ছি। পদার্থ দিয়ে তৈরি, প্রোটিন দিয়ে থাকে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কী দিয়ে তৈরি থাকে, প্রোটিন। এখানে একটু এক্সট্রা ওয়ার্ড এসছে। তো আমরা দেখতে পাচ্ছি যে জেলি সদৃশ্য পদার্থ, যেটা আসলে প্রোটিন দিয়ে তৈরি। তা আমরা বলতে পারি চোখের লেন্স কিন্তু এক প্রকার জেলি সদৃশ্য পদার্থ, যেটা কী দিয়ে তৈরি হয়, প্রোটিন দিয়ে তৈরি হয়। চলো 9 দাগ আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। চলো 10 দাগে, 10 দাগ কী বলছে দেখো, চোখের লেন্স সংকুচিত বা প্রসারিত হতে পারে। আমাদের চোখের যে লেন্স সেটা সংকুচিত বা প্রসারিত হতে পারে। এটির সঙ্গে একটি সাসপেন্সরি লিগামেন্ট লাগানো থাকে। এই লিগামেন্টের এক প্রান্ত চোখের লেন্সের সঙ্গে লাগানো থাকে, আর এক প্রান্ত সিলিয়ারি মাসলের সঙ্গে লাগানো থাকে। সিলিয়ারি পেশি এই লিগামেন্টের সাহায্যে চোখের লেন্সকে সংকুচিত বা প্রসারিত করে, ফোকাস দৈর্ঘ্যকে পরিবর্তিত করে। এইভাবে এটির কনভার্জিং পাওয়ারকে কমায় বা বাড়ায়। আমি তোমাদের একটু আগে এটা নিয়ে আলোচনা করেছি, ফলে ডিরেক্ট আমি তোমাদের পড়ে দিলাম, এখানে যেটা আলোচনা করেছি সেটাই লেখা আছে। এবার কি বলছে দেখো, মানুষের চোখের যেখানে প্রতিবিম্ব তৈরি হয় তাকে আমরা রেটিনা বলি। ঠিক আছে, একটু আগেই বললাম যে অংশে, এগুলো সব প্রশ্ন দেয় যে চোখের যে অংশে প্রতিবিম্ব তৈরি হয় তাকে কী বলা হয়। যখন অপশান দেবে না, রেটিনা, কর্নিয়া, আইরিশ, গুলিয়ে যাবে। মানুষের চোখের যে অংশে প্রতিবিম্ব তৈরি হয় তাকে আমরা রেটিনা বলি। রেটিনা লেন্সের ঠিক পিছনে অবস্থান করে। রেটিনাতে রড কোষ এবং কোন কোষ থাকে সেন্সার হিসাবে। নেক্সট পরেরটা দেখো কি বলছে, অপটিক নার্ভ এবং রেটিনার সংযোগস্থলে কোনো কোষ থাকে না, ফলে ওই অংশে কোনো দৃশ্য সংবেদনশীলতা তৈরি হয় না, ওই অংশকে আমরা ব্লাইন্ড স্পট বলি। অর্থাৎ অপটিক নার্ভ এবং রেটিনা যেখানে সংযুক্ত হয় সেই অংশে কোনো দৃশ্য তৈরি হয় না বা কোনো ইমেজ তৈরি হয় না, ওই অংশে কোনো দৃশ্য তৈরি হয় না, ফলে ওই অংশটাকে আমরা কী বলি, ব্লাইন্ড স্পট বলি। নেক্সট দেখো, কর্নিয়া এবং আই লেন্সের মাঝখানে যে থকথকে তরল থাকে তাকে আমরা অ্যাকুয়াস হিউমার বলি, এবং আই লেন্স এবং রেটিনার মাঝখানে যে জেলি সদৃশ্য, ঠিক আছে, স্বচ্ছ জেলি সদৃশ্য পদার্থ থাকে তাকে আমরা কী বলি, ভিট্রিয়াস হিউমার বলি। আশা করি তোমরা বুঝতে পারছো। 13 নম্বর দাগ পর্যন্ত তোমাদের এখানে ওয়ান লাইনার ছিল। ওকে,
এবার আমরা কিছু ইম্পর্টেন্ট কথা বলে নেবো, তার জন্য আমি রাইট ইন্ডেক্সে যাবো। আচ্ছা, রাইট ইন্ডেক্সে আমরা এসে গেছি। এখানে আমরা আলোচনা করব থিন লেন্স আর থিক লেন্স, মোটা কনভেক্স লেন্স মানে মোটা উত্তল লেন্স আর সরু উত্তল লেন্স, এই দুটোর মধ্যে পার্থক্যটা কী। ঠিক আছে, দেখো এই কনসেপ্টটা যদি না বোঝো, আমি যে তোমাদের বারবার বলছি না যে সিলিয়ারি যে মাসেল আছে সেটা সাসপেন্সারি লিগামেন্টের মাধ্যমে আমাদের চোখের লেন্সকে কখনো মোটা করে দিচ্ছে, কখনো সরু করে দিচ্ছে। এই ব্যাপারটা তুমি বুঝতেই পারবে না। ঠিক আছে, সো লেটস হ্যাভ এ লুক হেয়ার। ধরো সাপোজ আলোকরশ্মি কোনো একটা সোর্স থেকে আসছে এবং আমাদের এই সরু লেন্সটার গায়ে গিয়ে পড়ছে। ঠিক আছে, এগুলো আলোকরশ্মি, দেখতে পাচ্ছ আমি একদম বেশ সুন্দর একটা কালার নিয়েছি, আমারও বেশ ভালো লাগছে। ঠিক আছে, এই লেন্সটার গায়ে গিয়ে পড়ছে। ওকে, এবং সিমিলার আলোকরশ্মি এই লেন্সটার যে গাত্র সেখানে গিয়েও পড়ছে। ঠিক আছে, অর্থাৎ মোটা এবং সরু উভয়ের গাত্র দেশে গিয়ে পড়ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে পরিষ্কার। এবং এরা যখন, দেখো এর মাঝখানে আমরা জানি যে আমাদের একদম মাঝখান দিয়ে একটা দাগ থাকে, আমরা জানি, এবং তার গায়ে গিয়ে পড়ছে, এবং গায়ে গিয়ে যখন পড়ছে এরা যখন কনভার্জ হচ্ছে, তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এরা কিন্তু একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে। হয়তো আমি এখানে একটা বিন্দুতে পরিণত করতে হয়তো দেখছি, চেষ্টা করছি, কারণ সময় প্রবলেম হয়। ঠিক আছে, এই ধরো সাপোজ একটা বিন্দুতে গিয়ে এরা কিন্তু মিলিত হচ্ছে। ওকে, দেখতে পাচ্ছ, তোমরা ধরে নাও আমি তোমাদের যেটা বোঝাতে চাইছি ওভারঅল তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, আমি একেবারে সায়েন্টিফিক তো আঁকছি না, এই হচ্ছে মিলিত হলো। ওকে, আর এটাও মিলিত হবে নির্ঘাত, এটা কিন্তু একটু দূরে গিয়ে মিলিত হবে। ঠিক আছে, দেখো এটা কিন্তু লেন্স থেকে অনেকটা দূরে গিয়ে মিলিত হচ্ছে, দেখো ভালো করে। তাহলে তুমি আমাকে একটা জিনিস বলো তো, কার ফোকাস লেন্থ বড়? এখন ফোকাস লেন্থ কাকে বলে এটা যদি তোমরা ভুলে গিয়ে থাকো তাহলে আবার প্রবলেম। ঠিক আছে, কোনটা ফোকাস লেন্থ? দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলছি ফোকাস লেন্থ। দেখো আমি এখানে দাগ দিলাম, কোনটা থেকে কোনটা, এই যে। ঠিক আছে, এই যে আমার যে পোল, এটা হচ্ছে পোল বলি আমরা, এই পোল থেকে, ঠিক আছে, লেন্সের যে মাঝখান, লেন্সের যে ফিজিক্যাল যে মাঝখান তাকে আমরা পোল বলছি। সেই পোল থেকে যেখানে গিয়ে রশ্মিগুলো মিলিত হচ্ছে তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি হচ্ছে তোমাদের ফোকাস দৈর্ঘ্য। এই ফোকাস দৈর্ঘ্যটা বেশি নাকি এই ফোকাস দৈর্ঘ্যটা বেশি? কোন ফোকাস দৈর্ঘ্যটা বেশি তুমি বলো? জাস্ট এ মিনিট, কোন ফোকাস দৈর্ঘ্যটা বেশি তুমি বলো? তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এই ফোকাস দৈর্ঘ্যটা অনেক বেশি এই ফোকাস দৈর্ঘ্যের থেকে। ঠিক আছে, অর্থাৎ আমি এখানে দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, যে এটাও আমাদের ফোকাস দৈর্ঘ্য। কোনটা? আমি তোমাদের এখানে টেনে দেখাই যে এখান থেকে এই পর্যন্ত, আচ্ছা আমি এটা স্ট্রেট লাইন ইউজ করছি। ঠিক আছে, এখান থেকে, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত এইটা হচ্ছে আমাদের ফোকাস দৈর্ঘ্য, আর এর এখান থেকে তোমাদের এই পর্যন্ত, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফোকাস দৈর্ঘ্য। ওকে, আচ্ছা এইদিকে আঁকাটা আমার একটু মিস্টেক হয়েছে, জাস্ট মিনিট। এর নিতে হবে আমাকে এই পোল থেকে। ঠিক আছে, পোল থেকে, এই পোল থেকে এই পর্যন্ত হচ্ছে আমার ফোকাস দৈর্ঘ্য, আর এরও পোল থেকে আমাদের এই পর্যন্ত হচ্ছে আমাদের ফোকাস দৈর্ঘ্য। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছো। এই এদিকে এই এতটা টানছি, এদিকে এতটা, এখানে এই, আর এখানে এই। তো এই যে ডিস্ট্যান্সটা, এই ডিস্ট্যান্স আমি এখানে এফ বলে লিখছি, এখানেও আমি এফ বলে লিখছি। এই ডিস্ট্যান্সটা হচ্ছে আমাদের ফোকাস দৈর্ঘ্য। কোনটা? এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের ফোকাস দৈর্ঘ্য, এরও এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের ফোকাস দৈর্ঘ্য। ওকে, এই যে ডিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দৈর্ঘ্য কাকে বলে? যখন রশ্মিগুলো কনভার্জ মানে কি একটি বিন্দুতে মিলিত হওয়া। আমি কটা জিনিস বলে দিই, ভালো করে শোনো। একটা হচ্ছে, এটা হচ্ছে তোমাদের থিন লেন্স মানে পাতলা লেন্স, এটা হচ্ছে তোমাদের মোটা লেন্স, দেখতেই পাচ্ছ সাইজ দেখে। ওকে, ভুঁড়ি হয়ে গেছে। ওকে, এবং এগুলো হচ্ছে রশ্মি। ওকে, এই রশ্মিগুলো এখানে এসে পড়ছে, এই লেন্সের গায়ে গিয়ে পড়ছে এবং এই বিন্দুতে মিলিত হচ্ছে। এক্ষেত্রে এই রশ্মিগুলো এই লেন্সের গায়ে গিয়ে পড়ছে এবং এই বিন্দুতে মিলিত হচ্ছে, এবং দুটি হচ্ছে উত্তল লেন্স। ঠিক আছে, কনভেক্স লেন্স দুটোই। এবং আমরা জানি যে কনভেক্স লেন্স রশ্মিকে কী করে, আর রশ্মিকে কী করে, একটা বিন্দুতে মিলিত করে। এই বিন্দুতে মিলিত হওয়াকে বলা হয় কনভার্জেন্স। ঠিক আছে, কী বলা হয়? কনভার্জেন্স, অভিসরণ, অভিসারী রশ্মিগুচ্ছ বলা হয়। যখন কোনো রশ্মিগুচ্ছ একটি বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় অভিসারী রশ্মিগুচ্ছ। মানে এগুলো সব কটাই এক একটা অভিসারী রশ্মিগুচ্ছ। এটার ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রেও তাই, কারণ এরা একটা বিন্দুতে মিলিত হয়েছে, প্রথম কথা।
দ্বিতীয় কথা হচ্ছে এই যে পয়েন্ট এখানে যে আমি পয়েন্টটা তোমাদের এখন এখানে কার্সারটা রেখেছি, এই পয়েন্ট আর এর এই পয়েন্টটাকে বলা হয় পোল। ঠিক আছে, কি বলা হয়? পোল, পি ফর পোল, মেরু। এই পোল থেকে যে বিন্দুতে রশ্মিগুলো মিলিত হচ্ছে সেই ডিস্টেন্সকে আমরা বলি ফোকাস দৈর্ঘ্য। এক্ষেত্রে দেখো এখান থেকে এই পর্যন্ত এই ডিস্টেন্সকে আমরা কি বলছি? ফোকাস দৈর্ঘ্য। ওকে, তো বলো কার ফোকাস দৈর্ঘ্য বেশি? তুমি দেখতে পাচ্ছ যেটা সরু তার ফোকাস দৈর্ঘ্য বেশি, আর যেটা মোটা তার ফোকাস দৈর্ঘ্য কম। ইয়েস অর নো বলো, এটুকু বুঝছো কি বুঝছো না বলো? যেটা সরু তার ফোকাস দৈর্ঘ্য বেশি, যেটা মোটা তার ফোকাস দৈর্ঘ্য কম। অর্থাৎ মনে রাখবে, লেন্স যখন মোটা হয় তার ফোকাস দৈর্ঘ্য বেশি হয়, কম হয়। লেন্স মোটা হলে তার ফোকাস দৈর্ঘ্য কী হয়? কমে যাবে। আর লেন্স যখন সরু হবে তখন তার ফোকাস দৈর্ঘ্য বেড়ে যাবে। এইটুকু বুঝছো কি বুঝছো না বলো? ক্লিয়ার হয়েছে এইটুকু? চলো এবার আমরা আবার আমাদের পয়েন্টে চলে যাব, যেখানে আমরা অনলাইনে আলোচনা করছিলাম। এই পয়েন্টটাকে মাথায় নিয়ে আমরা ওখানে যাব। ঠিক আছে, চলো। অনেক দূর থেকে আসা 14 দাগ, অনেক দূর থেকে আসা আলোক রশ্মি একে অপরের সমান্তরাল হয়, তাই এগুলিকে অভিসারী রশ্মি মানে কি? একটা বিন্দুতে পরিণত হচ্ছে এমন রশ্মিগুচ্ছ। ওই রকম রশ্মিগুচ্ছতে পরিণত করার জন্য কম অভিসারী ক্ষমতাযুক্ত লেন্সের প্রয়োজন হয়। যখন কোনো আলোক রশ্মি অনেক দূর থেকে আসছে তখন তারা একে অপরের সমান্তরাল হয়। তারা যখন বেরোয় তখন একে অপরের সাথে সমান্তরাল থাকে না, তারা বিভিন্ন দিকে ছিটকে যায়। কিন্তু যখন তারা অনেকটা ডিস্ট্যান্স পেরোচ্ছে তখন তারা আস্তে আস্তে সমান্তরাল হয়ে যায়, অর্থাৎ একটা রশ্মিগুচ্ছ অপর রশ্মিগুচ্ছের সাথে সমান্তরাল হয়। এই সমস্ত সমান্তরাল রশ্মিগুচ্ছকে তুমি যদি একটা বিন্দুতে পরিণত করতে চাও তখন কি হয়? তাদের ক্ষেত্রে কম অভিসারী ক্ষমতা, অর্থাৎ কম বিন্দুতে পরিণত করতে পারে তাদেরকে এমন ক্ষমতা কোনো লেন্সের কম থাকলেও হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। যখন তারা প্যারালাল তখন তাদেরকে একটা বিন্দুতে পরিণত করার জন্য বেশি ক্ষমতা সম্পন্ন লেন্সের প্রয়োজন হয় না, কম ক্ষমতা সম্পন্ন লেন্স হলেই হয়ে যায়। ঠিক আছে, তাহলে তুমি বলো কম ক্ষমতা সম্পন্ন কনভার্জিং লেন্স কোনটা? আমি একটু আগে দেখলাম যে কম ক্ষমতা সম্পন্ন কনভার্জিং লেন্স হচ্ছে যার ফোকাস দৈর্ঘ্য বেশি। কার ফোকাস দৈর্ঘ্য বেশি? যেটা সরু তার ফোকাস দৈর্ঘ্য বেশি। তার মানে যখন কোনো প্যারালাল রশ্মিগুচ্ছ আছে, অর্থাৎ একে অপরের সাথে সমান্তরাল রশ্মিগুচ্ছ আছে, তখন তাদেরকে একটা বিন্দুতে পরিণত করার জন্য আমার থিন কনভেক্স লেন্স দরকার, অর্থাৎ পাতলা উত্তল লেন্স দরকার, যার ফোকাস দৈর্ঘ্য বড়। ঠিক আছে, ফোকাস দৈর্ঘ্য বড় মানে পাওয়ার তার কম হবে। ওকে, ক্লিয়ার? নেক্সট দেখো 15 দাগ, নিকট থেকে আসা আলোক রশ্মিগুচ্ছ অপসারী রশ্মিগুচ্ছ হয়, তারা একে অপরের সঙ্গে সমান্তরাল থাকে না, তারা বেশি দূর গেলে তবেই তারা একে অপরের সমান্তরাল হয়। তো যখন তোমার চোখের সামনেই কোনো আলোক উৎস রয়েছে যেখান থেকে আলো বেরোচ্ছে, সেখান থেকে কিন্তু আলো বেরোনোর সময় সেটা যখন চোখে প্রবেশ করছে তখন তারা সমান্তরাল রশ্মিগুচ্ছ নয়, তারা হচ্ছে অপসারী রশ্মিগুচ্ছ। এটা দিয়েও প্রশ্ন পড়ে যে নিকট থেকে আসা আলোক রশ্মিগুচ্ছের প্রকৃতি কেমন? তোমরা বলবে অপসারী, প্রশ্ন আসতেই পারে। দূর থেকে আসা আলোক রশ্মিগুচ্ছের প্রকৃতি কেমন? তোমরা বলবে সমান্তরাল। এটা এখান থেকে দেখো একটা এমসিকিউ তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তাদেরকে যখন অভিসারী রশ্মি মানে একটা বিন্দুতে পরিণত হচ্ছে এমন রশ্মিগুচ্ছে পরিণত করতে হয় তখন বেশি ক্ষমতা সম্পন্ন লেন্সের প্রয়োজন হয়। তুমি একটা কথা ভাবো, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে এক জায়গায় করতে গেলে আমার বেশি ক্ষমতার প্রয়োজন হবে, নাকি অলরেডি একটা গোছানো আছে তাদেরকে আরেকটু গোছাতে গেলে আমার বেশি ক্ষমতার প্রয়োজন হবে? যেটা গোছানো অলরেডি আছে তাদেরকে গোছাতে গেলে আমার কম এনার্জি কম ক্ষমতার প্রয়োজন হবে। আর যদি কোনো জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকে তাদেরকে গোছাতে গেলে আমার বেশি এনার্জি বেশি ক্ষমতার প্রয়োজন হয়। ঠিক তেমনই প্যারালাল রশ্মিগুচ্ছ মানে সমান্তরাল রশ্মিগুচ্ছ তো একটা নির্দিষ্ট ভাবে গোছানো আছে, তারা একে অপরের সাথে প্যারালাল, মানে তারা একটা প্রকৃতিতে বিদ্যমান, মানে কি তাদের একটা মোড আছে, তারা প্যারালাল একে অপরে, আমরা কিছু বলতে পারছি যে হ্যাঁ দে আর প্যারালাল, তারা কিছুটা হলেও সজ্জিত আছে। তাদেরকে যখন আমরা আবার সাজাচ্ছি একটা বিন্দুতে পরিণত করছি তখন আমরা কম ক্ষমতা সম্পন্ন লেন্স হলেই চলে যাচ্ছে। কিন্তু যখন অপসারী মানে তারা বিভিন্ন দিকে ছিটকে যাচ্ছে তখন তাদেরকে একটা বিন্দুতে পরিণত করার জন্য আমার নির্ঘাত বেশি অভিসারী ক্ষমতা সম্পন্ন লেন্স দরকার হবে। আর বেশি অভিসারী ক্ষমতা সম্পন্ন লেন্স কার থাকে? যার ফোকাস দৈর্ঘ্য কম। শর্ট যখন ফোকাস দৈর্ঘ্য হয় তখন তার পাওয়ার বেড়ে যায়, তার অভিসারী তার গুচ্ছতে পরিণত করার ক্ষমতা মানে একটা বিন্দুতে পরিণত করার ক্ষমতা তার বেশি হয়। কারণ এখানে আমাদের মোটা, এখানে আমাদের কি লাগবে? মোটা। দেখো বেশি কথার মানে মোটা। তুমি বলো একজন মোটা মানুষ, ঠিক আছে, তার বুঝতেই পারছো আশা করি কি বলতে চাইছি, তার ভুঁড়ির যে দৈর্ঘ্য সেটা বেশি হবে নাকি একদম পাতলা মানুষ তার ভুঁড়ির দৈর্ঘ্য বেশি হবে? এইভাবে মনে রাখো। দেখো বিভিন্নভাবে মনে রাখা যায়। ঠিক আছে, আমি এইভাবে মনে রাখি। আমি লেন্স দেখলে আমার ভুঁড়ির কথা মনে পড়ে। ঠিক আছে, আমাদের পরিবারের অনেকের ভুঁড়ি ছিল, তো আমার সেভাবে মনে পড়ে। আর বাঙালিদের ভুঁড়িটা একটা
বলতে পারো আভিজাত্যের দর্শন দেয়, যদিও এখন বাঙালিরা অনেক বেশি স্বাস্থ্য সচেতন হয়ে যাচ্ছে। যাই হোক, তো ব্যক্তিগতভাবে আমি তোমাদের যেটা বলতে পারি, দেখো যেভাবে ওরা মনে রাখতে পারো, সব থেকে বেটার কী হয়, চারপাশে যা যা ঘুরছে তাদেরকে দিয়ে মনে রাখাটা অনেক সুবিধা হয়। দেখো বেশি মানে ভুঁড়ি, ভুঁড়িতে অনেক বেশি জিনিস থাকে, আর যিনি পাতলা তার পেটে অনেক কম জিনিস থাকে, আমরা এভাবে এভাবে মনে রাখতে পারি। তো কম অভিসারী ক্ষমতা সম্পন্ন লেন্স মানে সেটা সরু, আর বেশি অভিসারী ক্ষমতা সম্পন্ন লেন্স মানে সেটা মোটা। আর মনে রাখবে, যত মোটা হবে তার লেন্থ কিন্তু, ফোকাস লেন্থ কিন্তু কমবে। ফোকাস লেন্থের সঙ্গে এই যে বেশি হওয়ার ব্যাপারটা উল্টো হয়। বেশি মোটা মানে বেশি যখন হবে, যখন বেশি মোটা হবে তখন তার ফোকাস দৈর্ঘ্য কম হবে, আর যখন সরু হবে তখন তার ফোকাস দৈর্ঘ্য বেশি হবে। আর সরু হলে সরুদের ক্ষমতা কম হয়, যারা রোগা তাদের ক্ষমতা কম হয়, ন্যাচারালি এর ক্ষমতা কম হবে। যে মোটা, ঠিক আছে, বেশ বড় সড়ো চেহারা, তার ক্ষমতা বেশি হয়, তো এর ক্ষমতা বেশি হবে। এইভাবে তুমি মনে রাখতে পারো। তো নিকট থেকে আসা আলোক রশ্মিগুচ্ছ অপসারী হয়, ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো তাদেরকে সোজা সাইজ করতে গেলে, তাদেরকে একটা বিন্দুতে পরিণত করতে গেলে বেশি ক্ষমতার প্রয়োজন হয়। কিন্তু যখন সেটা সমান্তরাল, তখন তারা অলরেডি কিছুটা হলেও গোছানো আছে, তো তাদেরকে যখন তুমি একটা বিন্দুতে পরিণত করছো তখন সেখানে কম ক্ষমতার প্রয়োজন হচ্ছে। আর কম মানে ফোকাস দৈর্ঘ্য বেশি, বেশি মানে ফোকাস দৈর্ঘ্য কম। ঠিক আছে, এবার দেখো নিচে 16 দাগটা পড়ো। কম ক্ষমতা সম্পন্ন হবে, এটা কম অভিসারী ক্ষমতা সম্পন্ন লেন্স পাতলা বড় ফোকাস দৈর্ঘ্যযুক্ত হয়। কি বললাম একটু আগেই, আমি যেটা বলেছি সেটাই দেখো। কম অভিসারী ক্ষমতা সম্পন্ন, কম যখন হবে তখন সে পাতলা হবে, পাতলাদের ক্ষমতা কম হয়। তুমি একটা রোগা ব্যক্তিকে বুঝতেই পারছো, একটা রোগা ব্যক্তির ক্ষমতা কম হয়, তাই না? একজন মোটা হিষ্টপুষ্ট বৃক্ষ টাইপের ব্যক্তি, আন্ডারটেকার টাইপের ব্যক্তির ক্ষমতা বেশি হয়, ছোটোবেলায় সব দেখতাম আমরা খুব। তো কম ক্ষমতা সম্পন্ন, অভিসারী ক্ষমতা সম্পন্ন লেন্স পাতলা হয় এবং বড় ফোকাস দৈর্ঘ্যযুক্ত হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো পরেরটাতে কী বলছে দেখো। বেশি ফোকাস দৈর্ঘ্য মানে বেশি অভিসারী ক্ষমতা সম্পন্ন লেন্স মোটা এবং কম ফোকাস দৈর্ঘ্যযুক্ত হয়। ঠিক আছে, আমাদের রেটিনাতে, আমাদের মানে চোখের ভেতরে যে প্রতিবিম্ব তৈরি হয় রেটিনায়, সেটা কিন্তু উল্টো এবং সৎ প্রতিবিম্ব হয়। এটা নিয়ে বিগত বছরে প্রশ্ন পড়েছে। নেক্সট হচ্ছে, চোখের লেন্সকে মোটা বা পাতলা করে কাছের বা দূরের বস্তু দেখার ক্ষমতা এবং ফোকাস দৈর্ঘ্যকে অ্যাডজাস্ট করার ক্ষমতাকে অ্যাকোমোডেশন বলে। এটা দিয়ে তো নিটে প্রশ্ন আসে, NEET নিটে, যেটাতে ডাক্তার বা হয়, ঠিক আছে, ডাক্তার হয় যে পরীক্ষা দিয়ে, সেটাকে নিট বলা হয়, তাতে এই প্রশ্নটা অনেক সময় দেওয়া হয়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, NCERT দি লাইন এটা। চোখের লেন্সকে মোটা বা পাতলা করে কাছের বা দূরের বস্তু দেখার ক্ষমতা এবং ফোকাস দৈর্ঘ্যকে অ্যাডজাস্ট করার ক্ষমতাকে আমরা কি বলি? অ্যাকোমোডেশন বলি। তুমি যদি সিলিয়ারি মাসেলকে বলো যে সিলিয়ারি মাসেল, তুমি কি করো, যে সাসপেন্সরি লিগামেন্টগুলো আছে তাদেরকে তুমি রিল্যাক্স করে দাও। রিল্যাক্স করে দিলে কী হবে? লেন্স পাতলা হয়ে যায়। লেন্স পাতলা হলে কী হবে? লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে যাবে, তার মানে ক্ষমতা কমে যাবে। আর যখন ও সিলিয়ারি মাসেলগুলোকে কী করে, বলে যে তুমি লেন্সটাকে চেপে দাও, তখন কী হবে? চেপে দিলে ও কী হবে? মোটা হয়ে যাবে। যেই মোটা হয় তখন ওর ফোকাস দৈর্ঘ্য কমে যায়, মানে ওর ক্ষমতা বেড়ে যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। অর্থাৎ যখন ও মোটা হচ্ছে তখন ও কাছের জিনিস দেখার চেষ্টা করছে, আর যখন ও রোগা হয়ে যাচ্ছে তখন ও দূরের জিনিস দেখার চেষ্টা করছে। কারণ দূর থেকে আসা রশ্মিগুলো সমান্তরাল হয়, আর কাছ থেকে আসা রশ্মিগুলো অপসারী হয়। অপসারী মানে অগোছালো, অর্থাৎ ওদেরকে গোছাতে গেলে বেশি পাওয়ারের প্রয়োজন হয়, ফলে বেশি মোটা লেন্সের প্রয়োজন হয়। কারণ মোটা ব্যক্তির কী হয়? পাওয়ার বেশি হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। কিন্তু ফোকাস লেন্থ ছোট হয়ে যায়। কিন্তু যখন ওটা দূর থেকে আসছে তখন সমান্তরাল রশ্মিগুচ্ছ, অতএব ওরা অলরেডি গোছানো আছে। গোছানো থাকলে তাদেরকে গোছাতে কম এনার্জি, কম পাওয়ার প্রয়োজন হবে, অতএব পাতলা হলেই চলে যায়। আর পাতলার কি হয়? তোমার পাওয়ার কম হয় এবং কিন্তু ফোকাস দৈর্ঘ্য কী হয়? বড় হয়। ঠিক আছে, এইটুকু তোমাদের ব্যাপার ছিল। নেক্সট পয়েন্টটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা NCERT-তে বলা আছে। মানুষের চোখের লেন্সের সবথেকে বেশি অ্যাকোমোডেশন ক্ষমতা হলো 25 সেমি। মনে রাখবে, মানুষের চোখের যে দৃষ্টি সেটা অনন্ত পর্যন্ত যেতে পারে, কিন্তু কাছাকাছির ক্ষেত্রে 25 সেমির কম হলে হয় না। ওকে, তো একটা মানুষের চোখ, একজন মানুষের সুস্থ মানুষের চোখ 25 সেমির কম, অর্থাৎ কোনো বস্তু যেটা চোখ থেকে 25 সেমির কমে আছে ডিস্ট্যান্সে, সেই জিনিস সে দেখতে পাবে না। অ্যাটলিস্ট তাকে 25 সেমিতে বা 25 সেমির বেশি থাকতে হবে। কত বেশি? অনন্তকাল ধরে বেশি হতে পারে, মানে ইনফানাইট ডিস্টেন্স। আমরা যে তারাদের দেখি, আমরা যে সূর্যকে দেখতে পাই, সূর্য কি আমাদের কাছাকাছি আছে নাকি? অতএব যেটা আমি বলতে চাইছি, যে অনেক দূরের বস্তু কিন্তু দেখা যায়, কিন্তু
কাছাকাছির ক্ষেত্রে একটা লিমিটেশনস আছে, অর্থাৎ অনেক দূর থেকে 25 সেমি পর্যন্ত সর্বাধিক তুমি দেখতে পাবে। 25 সেমির কাছাকাছি তুমি যদি কোনো বস্তুকে রাখো তোমার চোখের কাছাকাছি, তাহলে তুমি সেই বস্তুকে দেখতে পাবে না, ঝাপসা দেখবে, ঠিক আছে। এর থেকে কাছাকাছি বস্তুকে রাখলে সিরিয়ালি পেশি আর চোখের লেন্সকে মোটা করতে পারে না, কারণ কাছের জিনিস দেখার জন্য মোটা হওয়ার দরকার, ঠিক আছে। সো চোখ এই ক্ষমতা হারায়। একজন সুস্থ মানুষের চোখের অ্যাকোমোডেশন পাওয়ার হলো 4 ডায়োপ্টার, খুব ইম্পর্টেন্ট কিন্তু এইগুলো, এই যে 25 সেমি 4 ডায়োপ্টার, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, এবার চলো আমরা কিছু শর্ট কোশ্চেন্স করে নেবো তোমাদের। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রথম ওয়ান লাইনার। দেখো কি বলছে, হঠাৎ করে জোরালো আলো চোখের ওপর পড়লে নিচের কোনটি ঘটে। তোমাদের একটু আগেই আমি তোমাদের বলেছি যে হঠাৎ করে যখন জোরালো আলো পড়ে তখন ওই পরিমাণ আলো আমাদের চোখের ভেতরে ঢুকলে আমাদের নার্ভ ক্ষতিগ্রস্ত হতে পারে, অনেক কিছু ক্ষতিগ্রস্ত হতে পারে, ঠিক আছে। তো তার ফলে কি হয়, চোখের মেকানিজম এমন হয় যে চেষ্টা করা হয় যাতে ওই পরিমাণ আলো না ঢোকে, অনেকটা আলো যাতে কম ঢোকে। তা কম ঢোকার জন্য কোনো কিছুকে বন্ধ করার প্রয়োজন হয়। এক্ষেত্রে কি হয়, আইরিশ কী করে, তার পিপিলকে সংকুচিত করে দেয়। তো অ্যান্সার উইল বি এ। যে মেন পিডিএফ তোমরা পাবে তাতে অপশানগুলো দেখানো আছে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। মানুষের চোখে কোথায় প্রতিবিম্ব উৎপন্ন হয়। তোমাদের একটু আগেই বলেছি যে মানুষের ক্ষেত্রে রেটিনা হচ্ছে প্রতিবিম্ব পর্দা হিসেবে কাজ করে এবং রেটিনাতেই কিন্তু প্রতিবিম্ব উৎপন্ন হয়। রেটিনার যে ব্লাইন্ড স্পট থাকে যেখানে অপটিক নার্ভ রেটিনার সঙ্গে যুক্ত হয়, অনলি সেই অংশ বাদ দিয়ে রেটিনার যে কোনো অংশেই কিন্তু প্রতিবিম্ব উৎপন্ন হতে পারে। তাই অ্যান্সার উইল বি এ হেয়ার। চলো পরেরটাতে। মানুষের চোখের লেন্সটি হলো ড্যাশ। মানুষের চোখের লেন্স হলো একটি উত্তল লেন্স। দ্বি অবতলাকার লেন্স আর দ্বি উত্তলাকার লেন্স এক্ষেত্রে কেটেই দাও, অবতল তো হবেই না, উত্তলাকারও নয়। অ্যান্সার উইল বি এখানে উত্তল লেন্স, প্লেন অ্যান্ড ক্লিয়ার উত্তল লেন্স, এবং এটি একটি ন্যাচুরাল কনভেক্স লেন্স, মানে প্রাকৃতিক উত্তল লেন্স হয়, এটি কৃত্রিম উপায়ে তৈরি নয়, ঠিক আছে। ভাবো আমাদের চোখের মধ্যে একটা পারফেক্ট উত্তল লেন্স রয়েছে, ঠিক আছে, এগুলো ভাবার ব্যাপার। মানুষের চোখের অভিসারী ক্ষমতা নিয়ন্ত্রিত হয় নিচের কোনটি দ্বারা। মানুষের চোখের অভিসারী ক্ষমতা বলতে তুমি কী বোঝো, একটু আগে তোমাদের বললাম লেন্সের অভিসারী ক্ষমতা লেন্সের হয়, আর চোখের মধ্যে যেহেতু লেন্স থাকে ওই জন্য আমি এখানে চোখের অভিসারী ক্ষমতা বলে তোমাদের বলেছি। এর কয়েকটা মানে 8টা থেকে 9টা, এর মধ্যে টোটাল যেটা আছে 10টা আছে, ঠিক আছে, ওভারঅল 10টা, আর বাড়তি কিছু আছে যেগুলো আমি তোমাদের আরেকটা পার্ট আলোচনা হবে, তারপরে আমি তোমাদের সেই এমসিকিউগুলো দেবো। সেখানে এমসিকিউ বেশি থাকবে না, 4 থেকে 5টা থাকবে, ঠিক আছে, এই ভিডিওতেই হবে। কিন্তু এখানে যে টোটাল প্রাথমিক পর্যায়ে আমি যে 10টা এমসিকিউ তোমাদের এখন করাচ্ছি তার মধ্যে 5 থেকে 6টা প্রশ্ন এনসিইআরটি থেকেই নেওয়া, এটা যেমন এনসিইআরটি থেকে নেওয়া। মানুষের চোখের অভিসারী ক্ষমতা নিয়ন্ত্রিত হয় নিচের কোনটি দ্বারা, সেটা হচ্ছে সিলিয়ারি মাসল হবে। আমাদের চোখে যে লেন্স থাকে তাকে মোটা বা সরু করে কে, সিলিয়ারি মাসল। আর লেন্সকে মোটা বা সরু করলে তার অভিসারী ক্ষমতা, অর্থাৎ আলোক রশ্মিগুচ্ছকে একটি বিন্দুতে মিলিত করার ক্ষমতা। অভিসারী ক্ষমতা বলতে কী বোঝো, এটাও পরীক্ষা পড়তে পারে। অভিসারী ক্ষমতা হচ্ছে যে রশ্মিগুচ্ছগুলো অপসারী বা সমান্তরাল তাদেরকে একটা বিন্দুতে পরিণত করার ক্ষমতাকে বলা হয় অভিসারী ক্ষমতা, ঠিক আছে। ইংরেজিতে বলা হয় কনভার্জিং পাওয়ার, ভালো করে মাথা রাখবে, ইংরেজিতে কী বলা হয়, কনভার্জিং পাওয়ার। সমান্তরাল হতে পারে রশ্মিগুচ্ছ বা অপসারী হতে পারে, অর্থাৎ তারা বিভিন্ন দিকে ছিটকে যাচ্ছে এমন হতে পারে। এই দুই প্রকারের রশ্মিগুচ্ছকে একটা বিন্দুতে মিলিত করার যে ক্ষমতা তাকে বলা হয় অভিসারী ক্ষমতা। আর এই ক্ষমতা লেন্সের থাকে। লেন্স মোটা হয় বা সরু হয় এবং সেটা করে কে, সিলিয়ারি মাসল, এবং করার মাধ্যমে কি হয়, অভিসারী ক্ষমতাকেও নিয়ন্ত্রিত করা। তাই অ্যান্সার উইল বি হেয়ার বি। চলো পরেরটাতে। দূরের বস্তুকে দেখার জন্য মানুষের চোখের লেন্স কি হয় তুমি বল। একটু আগে কি বললাম, দূরের থেকে আসা যে আলো সেটা একে অপরের সাথে সমান্তরাল হয়। সমান্তরাল মানে অলরেডি সেটা কিছুটা হলেও গোছানো আছে। তো গোছানো কোনো জিনিসকে আবার গোছাতে গেলে কম পাওয়ারের প্রয়োজন হয়। তার মানে কম কম কোথায় থাকে, আমি বলেছি পাতলা মানুষ, যে রোগা পাতলা তার কম ক্ষমতা থাকে। তো অ্যান্সার উইল বি হিয়ার পাতলা। আমি তোমাদের বলেছিলাম একটু আগে আলোচনা করে, যা আলোচনা করেছি তার উপরে কিন্তু কোশ্চেন্স দেওয়া হয়েছে। যদি এই কোশ্চেন্সগুলো 10 on 10 তোমরা পারো, 10-এর মধ্যে 10ই তোমরা অ্যান্সার করতে পারো, তাহলে বুঝবে যে আলোচনা করেছি তা তোমরা ক্লিয়ার বুঝেছো। আর যদি না আলোচনা বুঝতে না পারো, অন্তত 50% যদি অ্যান্সার দিতে পারো, তাহলে বুঝবে আরেকবার তোমার দেখার প্রয়োজন আছে। শুধু একবার নয়, 2-3বার ভিডিওটা দেখতে হবে তোমাকে, ঠিক আছে। তো দূরের বস্তুকে দেখার জন্য মানুষের চোখের লেন্স কী প্রকারের হয়। দুটো জিনিস মনে রাখবে, যে পাতলা হবে তার পাওয়ার কম হবে, এটা প্রথম কথা। আর পাওয়ার এখানে কম লাগছে না বেশি লাগছে সেটা তোমাকে বিচার করতে হবে, ঠিক আছে। কি বললাম, মোটা হলে পাওয়ার বেশি, পাতলা হলে পাওয়ার কম। তোমাকে বিচার করতে হবে দূরের বস্তুকে দেখার জন্য আমার চোখের লেন্সের পাওয়ার বেশি লাগবে না কম লাগবে। আমি বলেছি দূরের বস্তু থেকে আসা যে রশ্মি সেটা সমান্তরাল হয় একে অপরের, মানে অলরেডি সেটা কিছুটা হলেও সজ্জিত আছে, অ্যারেঞ্জড আছে, গোছানো আছে। তো গোছানো জিনিসকে গোছানোর জন্য বেশি পাওয়ারের প্রয়োজন হয় না, অল্প খাটলেই হয়ে যায়। দ্যাট মিনস এখানে অ্যান্সার উইল বি পাতলা, কারণ পাতলার পাওয়ার কম হয়। ক্লিয়ার? পরেরটা চলো।
ড্যাশ সেমির থেকে চোখের কাছাকাছি বস্তুকে রাখলে সেটি দেখা অসম্ভব। একটু আগে বলেছি যে মানুষের যে ক্ষমতা অ্যাকোমোডেশনের সেটা 25 সেমির কমে সম্ভব নয়। 25 সেমি থেকে অনন্ত দূরত্ব পর্যন্ত সম্ভব, 25 সেমির কমে পসিবল নয়। এখানে বলেছে এত সেমির থেকে চোখের কাছাকাছি বস্তুকে রাখলে, অর্থাৎ 25 সেমির থেকে কমে রাখলে, থেকে কাছাকাছি বস্তুকে রাখলে বুঝতে পারছো না, মানে কমে, অর্থাৎ এখানে অ্যান্সার উইল বি 25 সেমি। ঠিক আছে, চলো পরেরটাতে। কাছাকাছি অবস্থিত কোনো বস্তুর প্রতিবিম্ব রেটিনাতে তৈরি হওয়ার জন্য, দেখো কোনো বস্তুর প্রতিবিম্ব রেটিনাতে তৈরি হওয়া মানেই বস্তুটাকে দেখতে পাওয়া, কারণ যে প্রতিবিম্ব আমরা রেটিনাতে পাবো সেটা উল্টো হলেও পরবর্তীকালে ব্রেনে গিয়ে সেটা সোজা হয়ে যায়। ঠিক আছে, লেন্সের কারণে উল্টো হয়, কিন্তু ব্রেনে গিয়ে কী হয় সেটা সোজা হয়ে যায়। তো কাছাকাছি অবস্থিত কোনো বস্তুর প্রতিবিম্ব রেটিনাতে তৈরি হওয়ার জন্য কোনটা প্রয়োজনের মধ্যে? আমি তোমাদের বলেছি কাছাকাছি যখন কোনো বস্তু থাকে তখন তার থেকে যে রশ্মি বেরোয় সেটা এদিক ওদিক ছিটকে যায়। ঠিক আছে, সেটা অতিরিক্ত দূরত্ব বা বেশি দূরত্ব না পেরোনোর ফলে সেটা একে অপরের প্যারালাল বা সমান্তরাল হওয়ার সুযোগই পায় না, সেটা এদিক ওদিক ছিটকে যায়। তো যেটা অগোছালো, আমি বলেছি অপসারিত মানে অগোছালো, তো অগোছালো রশ্মিগুলোকে যখন তুমি একটা বিন্দুতে মিলিত করছো, একটা বিন্দুতে কনভার্জ করার চেষ্টা করছো, তখন সেখানে বেশি এনার্জি, বেশি খাটনির প্রয়োজন হয়। আর বেশি খাটনির মানে কি, আশা করি বুঝতে পারছো, বেশি মোটা লেন্সের প্রয়োজন হয়। এখানে অ্যান্সার উইল বি হিয়ার, লেন্স আরও বেশি মোটা হয়ে যায়, লেন্স কি আরও বেশি মোটা হয়ে যায়। তো কাছাকাছি অবস্থিত কোনো বস্তুর প্রতিবিম্ব রেটিনাতে তৈরি হওয়ার জন্য লেন্সকে আরও বেশি মোটা হতে পারে। দেখো লেন্স আর রেটিনার মধ্যে দূরত্ব অলওয়েজ সেম থাকে। ঠিক আছে, লেন্স আর রেটিনার মধ্যে দূরত্ব কী হয়, অলওয়েজ সেম থাকে, তাতে কোনো প্রবলেম নেই। এখানে দূরত্ব বাড়েও না, দূরত্ব কমেও না, কিন্তু লেন্স মোটা বা পাতলা হতে পারে। তো এখানে কাছাকাছি বলছে, কাছাকাছি ক্ষেত্রে বেশি অগোছালো হয়, ফলে বেশি এনার্জির প্রয়োজন হয়, বেশি খাটনির প্রয়োজন হয়, মানে বেশি মোটা হয়ে যায়। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। আড্ডা কি বলছে, দূরের বস্তুকে দেখার জন্য নিচের কোন ধরনের লেন্স প্রয়োজন? দূরের বস্তু, তো দূরের বস্তুকে দেখার জন্য একটু আগেই বলেছি, দূরের বস্তুকে দেখার জন্য আমার দরকার কম ক্ষমতা সম্পন্ন লেন্স, আর কম ক্ষমতা সম্পন্ন লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেশি হয়। দ্যাট মিনস অ্যান্সার উইল বি পাতলা এবং বেশি ফোকাস দৈর্ঘ্যযুক্ত। আমি তোমাদের বলেছিলাম যে কম ক্ষমতা সম্পন্ন লেন্স পাতলাই হবে, আর পাতলা হলে তার ফোকাস দৈর্ঘ্য বেশি হবে, তো অ্যান্সার উইল বি সি হেয়ার। পরেরটায় দেখো 9 দাগ, পিউপিলের আকার নিয়ন্ত্রিত হয় নিচের কোনটি দ্বারা? ঠিক আছে, একটু আগেই বলেছি পিউপিল হচ্ছে আইরিশের পার্ট, আইরিশের গহ্বরকেই পিউপিল বলা হয়। তো পিউপিলের আকার নিয়ন্ত্রিত করবে আইরিশ নিজেই, তার পার্ট সেই বুঝে নেবে ব্যাপারটা, তোমার সম্পত্তি কাকে দেবে তুমি বুঝবে ব্যাপারটা, সেরকম অনেকটা। চলো 10 দাগ, মানুষের চোখের অ্যাকোমোডেশন ক্ষমতা হলো, ভেরি ইম্পর্টেন্ট, বিগত বছর রেলওয়েতে পড়ার প্রশ্ন, এটা এনসিইআরটিতে নেই, রেলওয়েতে আছে। মানুষের চোখের অ্যাকোমোডেশন ক্ষমতা কি, আমি একটু আগে বলেছি যে বিভিন্ন দূরত্বের বস্তুকে দেখার ক্ষমতা। ঠিক আছে, বিভিন্ন দূরত্বের বস্তুকে দেখার ক্ষমতা, এটা হচ্ছে মানুষের চোখে, শুধুমাত্র দূরের বা কাছের নয়, দূরের কাছের মাঝখানের যে কোনো ধরনের বস্তুকে দেখার যে ক্ষমতা, লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য তাকে অ্যাডজাস্ট করে যে বস্তুকে দেখার যে ক্ষমতা, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি অ্যাকোমোডেশন। ক্লিয়ার হয়েছে? এই 10টা প্রশ্ন হচ্ছে যে আলোচনা করলো তার উপর ছিল, আরও প্রশ্ন তোমরা ওই ওয়ানলাইনারগুলো থেকে আরও পেয়ে যাবে, ওই ওয়ানলাইনারগুলোকে ভালো করে পড়ো, ওই ওয়ানলাইনারগুলোতে কিন্তু মোর দ্যান 10, 20 থেকে 25টা প্রশ্ন তৈরি করা যায়। আমি তোমাদের 10টা প্রশ্ন তৈরি করে দেখিয়েছি কেমন প্রশ্ন তৈরি হতে পারে। ক্লিয়ার হয়েছে? চলো এরপর আমরা আলোচনা করব বাকি খানিকটা পার্ট, তারপর আমরা তার উপর কিছু এমসিকিউ রাখবো। চলো, এই যে আমরা একটু আগে পড়লাম যে লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য অ্যাকোমোডেশন বা অ্যাডজাস্ট করার ক্ষমতা, এই অ্যাকোমোডেশন পাওয়ার যখন উল্টো পাল্টা মানে রংভাবে কাজ করে তখন আমাদের দৃষ্টিশক্তির ওপর সেটা প্রভাব ফেলে। তো মায়োপিয়া, প্রেস বায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়া, এই 3টে রোগ আছে। বলতে পারো যে দৃষ্টিশক্তির যে পরিষ্কার এফেক্টিভনেস কাজ করে না এই 3টে রোগের ক্ষেত্রে। কি বললাম, মেট্রোপিয়া, তোমাদের হাইপারমেট্রোপিয়া, প্রেস বায়োপিয়া আর মায়োপিয়া। ঠিক আছে, এই 3টে রোগ তোমাদের আছে। মায়োপিয়াটা বেশিভাবে এফেক্ট করে, সবাইকেই মেজরলি মায়োপিয়াই এফেক্ট করে, খুব কমই লোক আছে যাদের অপর দুটো করে। তো মায়োপিয়াটা আমি তোমাদের এখানে দেখাচ্ছি, নেক্সট দিন তোমাদের মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া এবং প্রেস বায়োপিয়া নিয়ে আমি আলোচনা করব। এই ভিডিওটা দুটো পার্টে আসবে। আজকে তোমাদের নর্মাল একটা আই কীভাবে কাজ করে এবং তার কী কী শর্ট কোশ্চেন্স হতে পারে, ওয়ান লাইনার হতে পারে, সবটা দিলাম। এনসিইআরটিতেও তোমাদের দুটো পার্টে ভাগ করেই আছে এই চ্যাপ্টারটা। ঠিক আছে, আর নেক্সট দিন আমি তোমাদের করাবো, আজকে জাস্ট তোমাদের এটা স্টার্ট করে আমি ফিনিশ করছি। ঠিক আছে, আজকের এপিসোডটা। মায়োপিয়ার ক্ষেত্রে কি হয়, মায়োপিয়ার ক্ষেত্রে মনে রাখবে মায়োপিয়া নামটা কেমন। দেখো আমি তোমাদের মায়োপিয়ার কথাটা লিখছি, দেখতে পাচ্ছ ছোট পুটকে একটা তোমাদের ওয়ার্ড মায়োপিয়া। তো এই ওয়ার্ডটা পুটকে মানে কি, এর ক্ষেত্রে কি হয়, একজন হিউম্যানের
কাছাকাছি দেখার ক্ষমতা ওকে হয়, ঠিক আছে। একজন হিউম্যান সে যখন কাছাকাছি অর্থাৎ কাছের জিনিস দেখছে তখন তার দেখার ক্ষমতা ঠিক থাকে, কিন্তু তার দূরের জিনিস দেখার ক্ষমতা ঠিক থাকে না, ঠিক আছে। অর্থাৎ এই নামটা ছোট, মানে এক্ষেত্রে ছোট ডিস্টেন্সের বস্তু দেখতে কোনো প্রবলেম হয় না, বড় ডিস্টেন্সের বস্তু দেখতে প্রবলেম হয়। আমি এভাবে মনে রাখি, কারণ কোনটা কোনটায় প্রবলেম করে সেটা মনে রাখাটা খুব চাপের হয়। যখন তুমি 3টে নাম লিখবে, মায়োপিয়া, হাইপার মেট্রোপিয়া আর পেস বায়োপিয়া, তখন দেখবে সবথেকে ছোট যে ওয়ার্ডটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে মায়োপিয়া। তার মানে সবথেকে ছোট মানে ওর ছোট দৃষ্টি ভালো, ছোট ডিস্টেন্সে ও ভালো দেখে, বড় ডিস্টেন্সে ওরও এফেক্ট করে। মায়োপিয়ার ক্ষেত্রে কী হয় বলে দিই, যখন কোনো আলোকরশ্মি অনেক দূর থেকে এখানে আসছে, এটার উপরে এসে পড়ছে সাপোজ ধরো, তো এর উচিত কোথায়, এই রেটিনার গায়ে গিয়ে এর লাগা উচিত, এবং এখানেই ও ইমেজটা তৈরি করবে এই জায়গায়, ঠিক এই পয়েন্টে ওর ইমেজটা তৈরি করার কথা। মানে এই লেন্স এইখানে গিয়ে কি করবে, একে তোমাদের একটা বিন্দুতে পরিণত করবে, যেখানে বিন্দু পরিণত হবে সেখানে ইমেজ তৈরি হবে, প্রতিবিম্ব তৈরি হবে। কিন্তু এক্ষেত্রে সেটা হয় না। এক্ষেত্রে কি হয়, এরা লেন্সের আগেই, মানে সরি রেটিনার আগেই, এই পজিশানকে আমরা রেটিনা বলি, আমরা জানি এটা হচ্ছে পর্দা, এই পুরোটাকে রেটিনা বলি, তো ওখানে কনভার্জ হওয়ার আগেই, রেটিনার আগেই কনভার্জ হয়ে যায়, অর্থাৎ এই পয়েন্টে গিয়ে কনভার্জ হয়। এবার এই পয়েন্টে যখন কনভার্জ হচ্ছে, এখান থেকে কোনো স্নায়ু থাকে না, ফলে এই জায়গায় যেহেতু স্নায়ু থাকে না, একমাত্র রেটিনার গায়ে প্রতিবিম্ব তৈরি হলে তবেই সেটা আমাদের ব্রেনে পৌঁছায়, কারণ এখানেই আমাদের রড কোষ, কোন কোষ ইত্যাদি কোষ থাকে, যেগুলো লাইট সেন্সিটিভ কোষ, তারা এই কাজটা করে। কিন্তু এই জায়গায় যদি প্রতিবিম্ব তৈরি হয়, তার মানে সেটা আদৌ প্রতিবিম্ব তৈরি হচ্ছেই না, ঠিকঠাক প্রতিবিম্ব, এখানে কোনো পর্দাই নেই, ঠিক আছে। এবং এখানে প্রতিবিম্ব তৈরি হলেও তাকে নেওয়ার মতো কোনো কোষ নেই, সেটা যে তৈরি হচ্ছে আমাদের ব্রেন বুঝবে কী করে। সুতরাং যদি রেটিনার আগে, রেটিনার সামনে যদি প্রতিবিম্ব তৈরি হয় তখন প্রবলেম হয়, ঠিক আছে। এটা কেন হয়, এটা হয় যদি এই লেন্স দূরের বস্তুকে দেখার জন্য, আমি তোমাদের বলেছি লেন্সকে পাতলা হতে হয়, ঠিক আছে, একটু আগেই বলেছি। তো সিলিয়ারি মাসেল যদি ঠিকঠাক কাজ না করে, এই লেন্সকে যদি যতটা পাতলা করার দরকার ততটা যদি পাতলা বা সরু করতে না পারে, তখন কী হয়, প্রতিবিম্ব রেটিনায় তৈরি হওয়ার বদলে রেটিনার সামনে তৈরি হয়, যার ফলে কী হয়, রড কোষ বা কোন কোষ কী করে, এই প্রতিবিম্বটাকে সেন্সিটিভলি নিতে পারে না, না নিতে পারার জন্য আমাদের ব্রেনে কোনো রিফ্লেক্স যায় না, যার ফলে আমাদের ব্রেন কোনো প্রতিবিম্বকে দেখতে পায় না, ঠিক আছে। এটাকে শুধরাবার উপায় কি, এটাকে শুধরাবার উপায় হচ্ছে চোখের সামনে একটা কি ব্যবহার করা, একটা লেন্স ব্যবহার করা। এবং কোন লেন্স ব্যবহার করা হয় সেটাও বলে দিই, ব্যবহার করা হয় তোমাদের, জাস্ট এ মিনিট, ব্যবহার করা হয় তোমাদের কনকেভ লেন্স ব্যবহার করা হয়, ঠিক আছে। যখন কনকেভ লেন্স আমাদের চোখের সামনে বসানো হয়, কনকেভ লেন্স দেখতে এরকম হয়, এটা আমি আরও ভালো করে পরদিন আলোচনা করব। কনকেভ লেন্স দেখতে এরকম হয়, যখন কনকেভ লেন্স এরকম হয়, কনকেভ লেন্স কী করে, যেখান থেকে আলোরশ্মিটা আসছে তার থেকে একটু কম দূরত্বে একটা ইমেজ তৈরি করে দেয়, এরকম জায়গায় একটা ইমেজ তৈরি করে দেয়, ঠিক আছে। তো এইখানে যখন ইমেজ, মানে বস্তুটা এখন এখানে আছে, আমাদের চোখ দেখে বস্তুটা এখানে আছে, তখন এখান থেকে যখন আবার ইমেজ তৈরি হয় তখন সেটা রেটিনায় গিয়েই পড়ে, ঠিক আছে। এই কাজটা আমাদের চশমা করে। আমাদের চশমা নিতে হয় কেন, এই কারণেই আমাদের চশমা নিতে হয়, ঠিক আছে। অর্থাৎ আমাদের যে লেন্স আছে, সেই লেন্সের যে কনভার্জিং পাওয়ার, সেটা ঠিক করার জন্যই আমাদের চশমাকে নিতে হয়, ঠিক আছে। যত বয়স বাড়ে তত সিলিয়ারি পেশির কাজ করার ক্ষমতা কমে যায়, যার ফলে সে দূরের জিনিস ঠিকভাবে দেখার জন্য লেন্সকে অ্যাকোমোডেট করতে পারে না। এটা নিয়ে আমি তোমাদের আরও ডিটেলস আলোচনা করব নেক্সট ভিডিওতে। আজকে তোমাদের জাস্ট হিন্টস দিয়ে রাখলাম, নেক্সট ভিডিওতে তোমাদের আলোচনা করবো যে কীভাবে এটাকে বসানো হয়, এবং এর যে ওয়ান লাইনার এবং এমসিকিউ, ওই তিনটে সমেত। এটা তো মায়োপিয়া নিয়ে ছোট্ট করে বললাম, প্রেস বায়োপিয়া, হাইপার মেট্রোপিয়া এবং মায়োপিয়া নিয়ে পরের দিন তোমাদের নেক্সট এরকম ছবি এঁকে আমি তোমাদের বুঝিয়ে দেবো। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, নিচে পিডিএফ আছে ডাউনলোড করে নাও। যে ওয়ান লাইনারগুলো বা এমসিকিউগুলো দেওয়া হয়েছে, ওয়ান লাইনারগুলো তো পুরো লাইন বাই লাইন তোমাদের এনসিইআরটি থেকেই দেওয়া হয়েছে, ঠিক আছে। থ্যাংক ইউ, পিডিএফটা ডাউনলোড করতে ভুলো না।